চাল আমদানির প্রভাব পড়েনি, খুচরা বাজারে বিক্রি হচ্ছে আগের দামে। আড়তে প্রতি বস্তায় দাম কমেছে 100 থেকে 150 টাকা। উত্তরের চরাঞ্চলেও পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল। স্বপ্ন বুনছেন স্থানীয়রা। দেশের পুঁজিবাজারে অলস পড়ে প্রায় 21,000 কোটি টাকা। কাজে লাগাতে বিনিয়োগকারীদের সুরক্ষায় তহবিল গঠনের উদ্যোগ, সতর্ক থাকার পরামর্শ। এবং বার্ড ফ্লু আতঙ্কে ভারত জুড়ে পোলট্রি খাতে চরম ধস, মাথায় হাত ব্যবসায়ীদের। সব ধরনের পাখি আমদানি নিষিদ্ধ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। চাল আমদানির প্রক্রিয়া শুরু হওয়ায় দিনাজপুরের আড়তে চালের দাম প্রতি বস্তায় কমেছে 100 থেকে 150 টাকা। মিল এবং আড়তে মোটা চালের দাম কমলেও খুচরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। আড়তদাররা বলছেন দাম কমতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে সরকারি পর্যায়ে চাল আমদানিকে স্বাগত জানালেও বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং মিলাররা, এমন দাবি চালকল মালিক গ্রুপের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। সরকার চাল আমদানিতে বেসরকারি পর্যায়ে শুল্ক ৬২ থেকে কমিয়ে শতকরা ১৫ ভাগ করেছে। হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে চাল আমদানি। মিলগেটে চালের দাম কমলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে। শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার বাহাদুর বাজারের আড়তগুলোতে 50 কেজির বস্তায় কমেছে 100 থেকে 150 টাকা। কেজিতে 1 টাকা করে কম চলে আসছে আর কি। হ্যাঁ, এইভাবে চললে মনে করেন যে আমরা সাধারণ মানুষ ভালো থাকবো আর কি। কেজিতে 1 টাকা 8 আনা কমছে, কিন্তু আরেকটু কমলে আমাদের গরিব মানুষের জন্য একটু ভালো হইতো। পাইকার ও আড়তদাররা বলছেন আমদানিকৃত চাল বাজারে ঢুকলে খুচরা বাজারে দাম কমবে। যখন দাম ঊর্ধ্বগতিতে ছিল তখন মিলাদের কাছে আমরা চাউল চাইলে বহু অজুহাতে তারা চাউল আমাদেরকে ডেলিভারি দিতে বিলম্ব করতো। চাল আমদানি পদক্ষেপটা যদি আরো 10 দিন আগে নিত অনেক অনেক ভালো হতো। বাজারে কিন্তু এখন চাল ঢুকেনি, বাজারে চাল না ঢুকাতে আমরা কম দামে বেচতে পারতেছি না। বেসরকারি পর্যায়ে চাল আমদানির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে কৃষক এবং মিলাররা, এমন দাবি চালকল মালিক গ্রুপের নেতার। মিল মালিকদের তরফ থেকে সরকারের কাছে প্রথমে যে প্রস্তাবনা ছিল সেটি ছিল যে আমাদের ঘাটতি যতটুকু আছে সেটি যেন সরকার টু সরকার পর্যায়ে আমদানি করা হয়, যাতে করে কৃষক তার ধানের দামটি পায় এবং মিল মালিকরা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। জেলার হিলি স্থলবন্দর দিয়ে 10টি বেসরকারি প্রতিষ্ঠান 1,05,000 মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির বরাদ্দ পেয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল হাটে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমেছে। পাইকারি দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা পর্যন্ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, ফয়সাল, মানিকগঞ্জের আসলে ঢাকা-রিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরঙ্গাইলের সবচাইতে বড় যে হাটটি রয়েছে সেই হাটে কিন্তু এখন আসলে যে কৃষক এবং পাইকারদের বেচা কিনাটা এখন তো মুখর হয়ে উঠেছে। সেক্ষেত্রে কিন্তু আসলে 10টার পর থেকে কিন্তু কৃষকরা প্রত্যেকটা ভ্যান, যে রিক্সা, অটো রিক্সা, ট্রাক, ছোট ট্রাকে করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এই হাটে এসেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু এখন বেচা কিনা হচ্ছে। তো আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা আমাকে জানিয়েছে এবং পাইকাররা জানিয়েছে এই মুহূর্তে যে দরটি চলছে সেটা হচ্ছে এখন আসলে 25 থেকে 28 টাকা করে মুড়ি কাটা পেঁয়াজ এখানে বেচা কিনা হচ্ছে। তো কৃষকরা বলছে আসলে এই পেঁয়াজগুলো যেখানে 1,000-1,050 টাকা মূল্য এই পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রতি মূল্যে আসলে উৎপাদন খরচ হয়েছে তাদের 1500 টাকার মতো তারা বলছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছে আজকেই। তারা বলছে বলে তারা সংখ্যায় রয়েছে, যদি আরো দিন চলে আসে দিনের পর দিন কিন্তু আরো কিন্তু দরটি কমে আসবে। আর দর কমে আসলে এই দর পতনের কারণে কিন্তু কৃষকদের পথে বসতে হবে। অনেক কৃষক আমাকে জানিয়েছে যদি এই সিদ্ধান্তের ভিতরে, অর্থাৎ যখন ভরা মৌসুম চলে তখন যদি ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয় তাহলে কৃষকরা আর
নতুন করে পেঁয়াজ আসলে উৎপাদন করতে যাবে না। তারা বলছে বলে গত বছরের চাইতে কিন্তু এবার তারা বেশি আসলে জমিতে পেঁয়াজের চাষ করেছে, সেক্ষেত্রেও কিন্তু তারা দরটি হারাচ্ছে, তারা কোনো লাভের মুখ দেখছে না এই মুহূর্তে। তো সে সবকিছু মিলে মানিকগঞ্জের যে আসলে 5,954 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে, তার মধ্যে কিন্তু লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ আসলে 2,75,582 মেট্রিক টন পেঁয়াজ এবছর উৎপাদিত হবে। সেক্ষেত্রে কিন্তু গত বছর আমরা দেখেছি যে 5,600 হেক্টর জমিতে পেঁয়াজ যে চাষাবাদ করা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এবার বৃদ্ধি পেয়েছে। কৃষকরা 2 বছরে কিন্তু লাভ পাওয়ার কারণে তারা কিন্তু এই চাষটি বৃদ্ধি করেছে। এদিকে সরকার প্রণোদনাও দিচ্ছে দেশীয় পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য। সেই সময় যদি এটা আসলে বিদেশ থেকে আমদানি হয় এবং দরটি পড়ে যায়, তাহলে তো আর কিছু বলার থাকে না। এটাই বলছে কৃষকেরা। এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বরঙ্গেলের সবচাইতে বৃহৎ আসলে পেঁয়াজের হাটের সর্বশেষ খবর। ফয়সাল, মানিকগঞ্জ থেকে পাইকারি পর্যায়ে পেঁয়াজ উৎপাদন এবং আবাদের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। উত্তরের জনপদে প্রথমবারের মতো চরাঞ্চলে পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। দুর্গম চর আলোকিত করতে নদ নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল। শত বছরের দুঃখ মুছে ফেলে এবার বিদ্যুৎ নিয়ে কৃষি আর জীবনমানে আমূল পরিবর্তনের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। বিশাল আকার প্রস্থের ব্রহ্মপুত্র নদ, কোথাও ক্যানেল, আবার কোথাও কোথাও জেগে উঠেছে বালুচর। দুর্গম বালুচরে বিদ্যুৎ পৌঁছাতে ইতোমধ্যে নদের তলদেশ দিয়ে সাবমেরিন কেবল টানার কাজ প্রায় শেষ। ফুলছড়ি উপজেলার বাজে ফুলছড়ি ও গলনারচরে চলছে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের কাজ। বেশ কয়েকটি চরাঞ্চলে বিদ্যুতের খুঁটি ও তার টানার কাজও প্রায় শেষের দিকে। আনুষঙ্গিক সব কাজ দ্রুত গতিতে শেষ হলেও সংশ্লিষ্টরা বলছেন বালুচরে বিদ্যুৎ সরবরাহের এই প্রকল্পে ভারী যন্ত্রপাতি পরিবহনে বাধা ব্রহ্মপুত্র নদে নাব্য সংকট। অলরেডি খুঁটি বসানো শেষ, এখন তার বা অন্যান্য সামগ্রী দেওয়ার পরই অনেকটা এগিয়ে যাবো আর কি। বড় ট্রান্সফরমার যেটা একটার ওজন প্রায় 15 থেকে 20 টন, সেগুলো কিভাবে আনবো এটা এখনো আমাদের মাথায় কাজ করতেছে না। মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করে হেলিকপ্টারের মাধ্যমে যদি ট্রান্সফরমার ক্যারিং করা যায় তাহলে তো আর কোনো কথাই নেই। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়িত হলে 2 উপকেন্দ্র থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গাইবান্ধার 3 উপজেলার চরাঞ্চলে 30,000 পরিবারকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। আবাদ বসত ভালো করে করতে পারবো, ছেলে মেয়ে মানুষ করতে পারবো, যে কোনো কারখানা হইতে পারে। কারেন্টটা দিলে আসে তাহলে আর কি অল্প খরচে আর কি আমরা শেষ করা হবো। আগামী মার্চের মধ্যে চরের ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বলে উঠবে এমন প্রত্যাশা পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বিদ্যুৎ পৌঁছালে অনেকাংশে ঘুচবে চর সমতলের বৈষম্য। আমরা আশা রাখি যে মার্চের মধ্যে আমরা বিদ্যুৎ সংযোগ দিতে পারবো। জীবনযাত্রার মান বাড়বে, শিক্ষার মান বাড়বে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এক্সপানশন ডিএনই নামের এই বিদ্যুৎ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 120 কোটি টাকা। প্রকল্পের প্রায় 60% কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। অবন্টিত লভ্যাংশ হিসেবে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে প্রায় 21,000 কোটি টাকা অলস পড়ে আছে। এই অর্থে বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজার উন্নয়নে একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বিএসইসি। নিজস্ব এই তহবিলের শক্তিতে পুঁজিবাজারে আস্থা বাড়বে বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। হরিপদ সাহার রিপোর্ট। দেশের পুঁজিবাজারে অস্বাভাবিক ধস সামাল দিতে বিভিন্ন সময় ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে সরকারি তহবিল যোগান দিতে হয়েছে। বাংলাদেশ ব্যাংকও নীতি সহায়তায় চেষ্টা করেছে পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণে। তাদের এই প্রচেষ্টা কতটা কার্যকর ছিল সে প্রশ্ন থেকেই গেছে। এই অবস্থায় খোদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কাছে অবন্টিত নগদ ও বোনাস শেয়ার হিসেবে থাকা লভ্যাংশ নিয়ে বড় অঙ্কের একটি তহবিল গঠন করতে যাচ্ছে। এই টাকাটি ব্যবহার করাটা যে প্রতিষ্ঠান এটিকে বন্টনযোগ্য করে নির্ধারিত হয়েছে তার কিন্তু নয়। তাহলে আমরা এটাকে কিভাবে আরও কার্যকর অবস্থায় নিয়ে আসতে পারি সেটির একটি ধারণা থেকে এই জিনিসটি হয়েছে। তো সেটার জন্য আমরা একটি ইনভেস্টার্স প্রোটেকশন অ্যান্ড
ডেভেলপমেন্ট, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট ফান্ড এরকম একটা তৈরি করছি আমরা। এ তহবিল পুঁজিবাজার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ বিনিয়োগকারীরা। অনেকে মারা গেছে, অনেকে জানেই না আসলে পাইছে কিনা, শেয়ার মার্কেট শেয়ার বিক্রি করে চলে গেছে, পরবর্তীতে হয়তো ওইগুলো নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে রয়ে গেছে, ওই টাকাগুলো হয়তো জমা করে 17-18 হাজার কোটি টাকা রয়ে গেছে। সাপোর্ট দেওয়ার জন্য যদি এই ফান্ডটা আমাদের এই মার্কেটে কাজ করে তাহলে অবশ্যই আরেকটা বড় একটা সাপোর্ট এই বাংলাদেশের পুঁজিবাজার পাবে। এই উদ্যোগের বাস্তবায়ন চ্যালেঞ্জিং উল্লেখ করে ডিবি এর সাবেক সভাপতি বলছেন, বিএসইসি-কে সার্বিক বিষয়ে পর্যালোচনা করতে হবে গভীরভাবে। অনেক কোম্পানি আছে যারা হয়তো দাঁড় করায় দিবে যে এই যে বিনিয়োগকারী পাইছি, ইনভেস্টর পাইছি, সো ওই টাকাটা ওনারা ওইভাবে বের করে নিতে পারে। এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে আসবে এবং যে ডেভেলপমেন্ট কাজ করবেন এবং পরবর্তীতে যদি সে এসে ক্লেম করে, সেই ক্লেমটা সেটেল করবেন কিভাবে। কারো টাকা অবণ্টিত থাকলে সেটি ফান্ডে আসলে ফান্ড এটার কিন্তু চিরস্থায়ী মালিক নয় বা কখনোই মালিক নয়। এটি ফান্ড প্রমাণ সাপেক্ষে যে মুহূর্তে প্রমাণিত হবে যে সেইটির মালিক, তৎক্ষণাৎ তাকে ফিরিয়ে দেওয়া হয়। পুঁজিবাজার উন্নয়নে গঠিত এ তহবিল পরিচালনায় বিএসইসি, ডিএসসি, সিএসসি, সিডিবিএল এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি সিসিবিএল এর প্রতিনিধি থাকবে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন সংক্রমণের মধ্যেই লন্ডন থেকে যাত্রীবাহী একটি বিমান দেশে ফেরার কথা রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইকরাম। ধন্যবাদ জুবায়ের। যুক্তরাজ্যের করোনার ভয়াবহ পরিস্থিতির মাঝে এই মাসে এই তৃতীয়বারের মতো লন্ডন থেকে সরাসরি ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, এমনটি আমাকে খবর দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এই বিমানে সিলেটের 43 জন এবং ঢাকার 17 জন মিলে মোট 60 জন যাত্রী আসছে এবং এই জানুয়ারি মাসে যেই আরও 2টা ফ্লাইট এসেছিল গত সোমবার এবং বৃহস্পতিবার, সেই 2টা থেকে আজকে হচ্ছে গিয়ে যাত্রী সংখ্যা একটু বেশি। এর কারণ হচ্ছে গিয়ে অনেক যাত্রীদের সাথে আমরা লন্ডনের কথা বলেছি, অনেকে চাচ্ছে যে বাংলাদেশে চলে আসতে। এর কারণ হচ্ছে গিয়ে সেইখান থেকে বাংলাদেশ অনেক নিরাপদ করোনা পরিস্থিতির কারণে, সেই জন্য অনেকে চাচ্ছে। এবং গত যে দুদিন, প্রথম দিন এসেছিল 42 জন সিলেটের এবং ঢাকা ছিল 6 দিন, তারপরের দিন ছিল সিলেটের 38 জন এবং ঢাকার ছিল 6 জন। এই সবাই কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের তারা রয়েছেন এবং সিলেটের বিভিন্ন হোটেলে তাদেরকে রাখা হয়েছে এবং আজকে যারা আসবে তাদেরকেও সেই হোটেলে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যে 3টি বিআরটিসি বাস ইতিমধ্যে আনা হয়েছে এবং 2টি এসি বাস এবং একটি দোতলা বাস এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গেছে এবং যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী সহ অন্যান্য যারা আছেন তারা সবাই চলে এসেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছু সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবে, এমনটি আমার সাথে কথা হয়েছে। এবং সব কিছু মিলে যারা নিজ খরচে হোটেলে থাকা খাওয়া করতে চাচ্ছেন না, তাদের জন্য আবার সরকারি পর্যায়ে বিআরডিটিআই বাংলাদেশ পল্লী উন্নয়ন ইনস্টিটিউটে ব্যবস্থা করা হয়েছে। সেখানে থাকা ফ্রি এবং খাওয়াটা নিজের টাকা দিয়ে বাজার করে খেতে হবে। এখানে একেবারে স্বল্প মূল্যে খাবারের ব্যবস্থা আছে। এবং আমরা দেখেছি প্রথম দিন যেদিন এসেছিল গত সোমবারে, সেদিন যারা এসেছিলেন বাংলাদেশে তারা থাকার ব্যাপারে অনেক অনীহা প্রকাশ করেছেন। নিজ খরচে এতটা টাকা ব্যয় করতে তারা চাচ্ছিলেন না, কিংবা যেহেতু অনেকের বাসা শহরে, সে কারণে তারা শহরে থাকতে চেয়েছিলেন। পরবর্তীতে তারা সরকারি সিদ্ধান্ত, স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত এবং সরকারি যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মেনে নিয়ে তারা হোটেলে অবস্থান করছেন 14 দিন এবং 14 দিন পরে তারা বাসা চলে যেতে পারবেন, এমনটাই ব্যবস্থা করা হয়েছে। সব কিছু মিলে এই যে একটি ব্যবস্থা এটা করা হচ্ছে শুধুমাত্র যারা লন্ডন থেকে আসছে বা বিদেশ থেকে আসছে তাদের জন্য। এটার একমাত্র কারণ হচ্ছে এই বাংলাদেশে যারা আছেন বা সিলেটে যারা আছেন তারা যেন নিরাপদে থাকে, তারা করোনা মুক্ত থাকে। সে কারণে যারা বিদেশ থেকে আছে, যদিও তারা বলছেন যারা প্রবাস থেকে আসছেন, লন্ডন থেকে আসছেন, তারা বলছেন যে তাদের সাথে সবার কাছেই নেগেটিভ সার্টিফিকেট রয়েছে এবং তাদের কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়াও এখানে যে স্বাস্থ্য বিভাগের যে ডেস্কটা রয়েছে সেখানে তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বা অন্যান্য কোনো আনুষঙ্গিক উপসর্গ আছে কিনা সেগুলো দেখা হচ্ছে। তারপরেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারপরে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং সেই ব্যবস্থাই করা হয়েছে। সেই ব্যবস্থার জন্য সমস্ত আয়োজন সম্পূর্ণ করা হয়েছে। মোটামুটি জুবাইর, এ ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডন থেকে যে BG 202 ফ্লাইটটি আধা ঘন্টার মধ্যে এসে পৌঁছে যাবে, তার সর্বশেষ খবর। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি যাত্রীবাহী ফ্লাইট কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবে সিলেটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্যানিটাইজার তৈরির প্রধান কাঁচামাল, মাস্ক সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা আরও 6 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রকাশিত গেজেটে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গেজেটে জানানো হয়, আগামী 30 জুন পর্যন্ত মাস্ক, স্যানিটাইজার, কোভিড টেস্ট কিট, টিভিএস স্যানিটাইজার উৎপাদনের প্রধান উপাদান সহ N95 ও KN95 মাস্ক, ফেস শিল্ড, কোভিড টেস্টের কিট সহ দেশে মাস্ক ও পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধায় বিনামূল্যে আমদানি করা যাবে। এর আগে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্থানীয় চাহিদা মেটানো ও বিদেশে রপ্তানি সুবিধার কথা বিবেচনা করে গত বছরের 5 অক্টোবর সংস্থাটির জারি করা প্রজ্ঞাপনে গত 31 ডিসেম্বর পর্যন্ত এসব পণ্য আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়েছিল। হাওর নদ-নদী ও জলাশয়ের পানি কমে আসায় কিশোরগঞ্জের বালিখোলা পাইকারি বাজারে বেড়েছে মাছের সরবরাহ, ফলে দামও রয়েছে ক্রেতাদের নাগালে। প্রতিদিন কোটি টাকার মাছ বেচাকেনা হয় এখানে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জের ধনু নদীর তীরে নৌকা বোঝাই করে মিঠা পানির তরতাজা মাছ নিয়ে জেলেরা আসছেন বালিখোলা বাজারে। পাইকারি এ মাছের বাজারে মিলছে রুই, কাতল, বোয়াল, চিংড়ি সহ নানা জাতের মাছ। হাওর ও নদীগুলোর পানি কমে যাওয়ায় মাছের সরবরাহ বেশি, দামও তাই কমতির দিকে। নদীর যা মাছ আছে যাবতীয় মাছ এই জায়গায় বিক্রি হয়। ট্যাংরা মাছ আছে, বাইলা মাছ আছে, আইর মাছ আছে, পুডি আছে, মেনি আছে। মাছ ধরা পড়তেছে, মাছের সংখ্যা একটু বেশি হইতেছে, মাছের দাম কমতেছে। প্রতিযোগিতামূলক দরদামে জেলে থেকে শুরু করে ফিশারির মালিকদের কাছ থেকে মাছ কিনছেন পাইকাররা। এরপর সেগুলো চলে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। এখানে প্রায় কোটি টাকার আমদানি রপ্তানি হয়। খুব সাশ্রয় মূল্যে ভালো মাছ পাওয়া যায়, স্বাদু পানির মাছ। প্রায় 150 বছরের পুরনো এই বাজারে রয়েছে 50টি আড়ত। প্রতিদিন সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলে মাছ বেচাকেনা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদিকে সরবরাহ বাড়ায় রাজশাহীতে কমেছে প্রায় সব ধরনের শীতকালীন সবজির দামেতে। কৃষক ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও কম দামে বাড়ির টাটকা শাকসবজি কিনতে পেরে খুশি ক্রেতারা। আব্দুস সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরের আলো ফুটতে না ফুটতেই হরেক রকম শীতকালীন সবজি নিয়ে কৃষকরা হাজির হন খড়খড়ি বাইপাস হাটে। করলা, শিম, আলু, বেগুন, মূলা, ফুলকপি, বাঁধাকপি সহ নিত্যপণ্যের পসরা সাজিয়ে বসেন তারা। প্রতিদিন সকালে বসা পাইকারি কাঁচা পণ্যের এই বাজার ক্রেতা বিক্রেতার দর কষাকষিতে জমজমাট হয়ে ওঠে। শীতকালে সবজি আমদানি প্রচুর। কল্যা বেচি 30 টাকা কেজি, মটরশুঁটি বেচি পাইকারি 45 টাকা কেজি, টমেটো 25 টাকা কেজি, মূলা 3 টাকা কেজি, আর হলো লাউ হলো 15 টাকা পিস। আমদানিও প্রচুর, বেচাকেনাও ভালো, মোটামুটি খারাপ না। এদিকে বাজারে সরবরাহ বাড়ায় শীতের এই মৌসুমে পেঁয়াজ মরিচের পাশাপাশি কমেছে লাল ও পালং শাকের দাম। গ্রাম অঞ্চলে এখন আবাদ অনেক, কিন্তু এখন রপ্তানি হচ্ছে না, এ কারণে খুবই কম। সার বিষের দাম সেই হিসাবে তো আমার তুলনায় তো টাকা হচ্ছে না, পেঁয়াজের দামটা খুবই কম। আর প্রায় সব ধরনের সতেজ শাকসবজির দাম কমায় ক্রেতারা বাজার করে স্বস্তি পাচ্ছেন বলে জানান। দাম মোটামুটি সহনীয় আগের থেকে, পেঁয়াজের দাম আগের তুলনায় অনেক কমে আসছে। শাকসবজির দাম এখন কম, আগের থেকে একটু কম, কিনে আরাম পাচ্ছে। আড়তদাররা জানায় পাইকারি বাজারে প্রতিদিন প্রায় 30 লাখ টাকার শাকসবজির বেচাকেনা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে কৃষকের উৎপাদিত এসব নিত্যপণ্য। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নাব্য সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ীর জৌকুড়া নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচলেতে অনেকটা বাধ্য হয়ে ট্রলারে করে পদ্মা পার হচ্ছেন যাত্রীরা। সড়ক ও জনপথ বিভাগের জেলা কর্মকর্তা জানান, পদ্মায় তীব্র নাব্য সংকট, অসংখ্য ডুবোচরের কারণে ঝুঁকি এড়াতে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে জৌকুড়া নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল। তবে এ নৌ রুটটি সচল করার লক্ষ্যে নতুন একটি ঘাট নির্মাণ ও সংযোগ সড়কের কাজ চলছে। শিগগিরই এ রুটে ফেরি চলাচল শুরু হবে বলেও জানান তিনি। এ রুটে চলাচল করা 3টি ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ যাত্রীদের। প্রায় আসা যাওয়া করি, খুবই কষ্টদায়ক, খুবই কষ্ট লাগে এই নদী পাড়ে আসলে পারে। এটা দীর্ঘদিন বন্ধ থাকায় সরাসরি বগুড়া, পাবনা, এখান থেকে বরিশালে যাতায়াত করে অনেকদিন
ব্যাহত রয়েছে এটি। যোগুড়া প্রান্তে একটি নতুন ঘাট স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের যে নতুন চর বেশি ওঠার কারণে প্রায় 1 কিলোমিটার নতুন সড়ক আমাদেরকে যান চলাচলের জন্য উপযোগী করার কাজ করতেছি এবং এটাও আমরা আশা করতেছি প্রতি সপ্তাহ শেষে সম্পন্ন হবে। কুয়েতে ব্যবসা প্রতিষ্ঠানের মন্দাভাব এখনও কাটেনি। সব দোকানপাট খুলে দেওয়া হলেও মহামারী করোনার কারণে বাড়েনি ক্রেতা সমাগম। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। কুয়েতের ফোরানিয়া আরবিদ মার্কেটটি মহিলাদের পোশাক বিক্রির জন্য প্রসিদ্ধ। এখানকার বেশিরভাগ ক্রেতাই স্থানীয় নাগরিক। এছাড়া সৌদি, দুবাই, বাহরাইন থেকেও নারীরা এই বাজারে কেনাকাটা করতে আসেন। তবে দীর্ঘ 10 মাস মহামারীর কারণে ক্রেতাশূন্য বাজারগুলো, নেই চিরচেনা ভিড়। বেচাকেনা আশানুরূপ না হওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। কুয়েত সরকার ঘোষিত 5ম ধাপের মধ্যে 4র্থ ধাপের কার্যক্রম শুরু হলেও ব্যবসায়ীরা তাদের বেচাকেনায় মন্দাভাব কাটেনি বলে ক্ষোভ প্রকাশ করেন। ইমারাত, সৌদি, দুবাই সবাই থেকে আসি আমাদের এখানে মার্কেটিং করে। তো এই বাইরের কাস্টমারগুলা না আসাতে আমরা অনেক আরো টানাখিচাতে আছি। বিশ্বব্যাপী যে মহামারী দেখা দিয়েছে আমাদের কুয়েতেও দেখা দিয়েছে। আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই ক্ষতিগ্রস্ত থেকে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে দাঁড়াবো। এছাড়া প্রতি মাসের দোকান ভাড়া সহ কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতেও হিমশিম খাচ্ছেন তারা। আবার অনেকে নিজেদের প্রতিষ্ঠিত দোকান বিক্রি করে দেশে চলে যাচ্ছেন। এ অবস্থায় প্রবাসী ব্যবসায়ীরা সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। হঠাৎই বার্ড ফ্লু আতঙ্কে ভারত জুড়ে চরম ধস নেমেছে পোলট্রি ব্যবসায়। দেশটির বিভিন্ন রাজ্যে পোলট্রি মুরগি খাওয়াই বন্ধ করে দিয়েছেন সাধারণ মানুষ। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে বিদেশ থেকে সব ধরনের পাখি আমদানি। তবে এখন পর্যন্ত এ নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী। ভারতের কেরালা রাজ্যের বিভিন্ন শহরের লেক ও পার্কের আশপাশে মৃত পাখি পড়ে থাকার এই দৃশ্য এখন প্রায় প্রতিদিনকার। একই চিত্র রাজধানী নয়াদিল্লির বিভিন্ন পার্কেও। সকাল হলেই মাটিতে পড়ে থাকা এসব মৃত কাক ও অন্যান্য পাখি উদ্ধার করে পুড়িয়ে নয়তো মাটিতে পুঁতে ফেলার কাজে ব্যস্ত সময় পার করতে দেখা যায় পরিচ্ছন্ন কর্মীদের। রাজধানী নয়াদিল্লি, কেরালা সহ ভারতের বিভিন্ন রাজ্যে হঠাৎ করেই ছড়িয়ে পড়া এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর সংক্রমণের কারণে প্রায় প্রতিদিনই মারা পড়ছে অসংখ্য পাখি। এতে ক্রমেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, এখনো সংক্রমণের খবর পাওয়া না গেলেও এরই মধ্যে পোলট্রি মুরগি খাওয়া বন্ধ করে দিয়েছেন তেলেঙ্গানা সহ বিভিন্ন রাজ্যের মানুষ। ফলে মাথায় হাত পোলট্রি ব্যবসায়ীদের। बर्ड फ्लू बोल के उससे अभी इस वक्त कुछ भी नहीं है हमारे तरफ। तो तेलंगाना में ये अभी इस वक्त जो है अपने को अफवाहें फैल रही है। ये अफवाहों में हमारा काम खराब हो जा रहा है। अभी सवेरे से 30% का भी बिजनेस नहीं हुआ है। इसमें 50% पूरा यही पूछता है वो क्या बुखार आया है, इसका बीमारी चल रहा है, क्या है, पूछ के लेके जाता। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিদেশ থেকে সব ধরনের পাখি আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। তবে চলমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী গিরিরাজ সিং। अभी सबसे ज्यादा केरल के अंदर 25,000 बत्तख मरे हैं और मेरा मानना है कि भारत सरकार अलर्ट है, राज्य अलर्ट है। राज्यों के से नमूने भी भोपाल जा रहे हैं और घबराने की कोई बात नहीं। বিশ্ব জুড়েই বহু বছর ধরে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়লেও ভারতে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় 2006 সালে। যদিও মানুষের মধ্যে এখন পর্যন্ত এর সংক্রমণের কোনো তথ্য পাওয়া যায়নি। অন্য কর্মকার, সময় সংবাদ। অর্থনীতিতে স্বস্তি আনতে শপথ নেয়ার আগেই $1 ট্রিলিয়ন প্রণোদনা ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহেই বিস্তারিত জানানো হবে প্রণোদনা পরিকল্পনার বিষয়ে। করোনা মহামারীর কারণে গেল বছরের ডিসেম্বরেও টানা 8 মাসের মতো দেশটিতে লাখো মানুষ বেকার হয়েছেন। বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট সহ অনেক ব্যবসা। নির্বাচনী প্রচারণা অনুযায়ী ন্যূনতম মজুরি $15 করার পরিকল্পনা করছেন তিনি। বাইডেন ঘন্টায় মার্কিনীদের মজুরি $15 নিশ্চিত করতে চান। সাথে বেকার এবং তাদের পরিবারকে $2,000 করে ভাতা দেবেন বাইডেন। কারণ তার কাছে মনে হয় রিপাবলিকানদের নির্ধারিত $600 দিয়ে মহামারীর সময় কিছুই হয় না। কারণ মার্কিনীদের থাকার জায়গা, খাবার, বিদ্যুৎ, পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বাইডেন জানান তাদেরও সাহায্য করা হবে যাদের চাকরি নেই, বাড়ি ভাড়া দিতে পারছেন না যারা। সাংবাদিকদের তিনি বলেন, ক্ষতি বাড়ার আগেই দ্রুতই প্রণোদনার সিদ্ধান্ত নিতে হবে। People in both parties now recognize it's time to raise the minimum wage so hard-working people earn at least
এবার জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যদি দেখি আজকে দিনের শুরুটা বেশ একটি ইতিবাচক ধারা নিয়ে শুরু হয়েছে। সূচক যেগুলো রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান তিনটি সূচকে আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। তার মধ্যে ডিএসসি এক্স ইন্ডেক্স, যেটিকে বলা হয় ডিএসসির প্রধান সূচক, 0.98% বেড়ে এখন অবস্থান করছে 5,689 পয়েন্টে। এরপর রয়েছে ডিএসসির সরিয়া ভিত্তিক সূচক, সেখানেও আমরা দেখছি বেশ একটি বড় অগ্রগতি, সেখানেও 1.30% বেড়ে এখন অবস্থান করছে 1,290 পয়েন্টে। এরপরে ডিএসসি S30 ইন্ডেক্স, যেটি বাছাই সূচক, সেটিতে সবচেয়ে বেশি অগ্রগতি আমরা আজকে সকালে দেখতে পাচ্ছি, 2.06% বেড়ে এখন অবস্থান করছে 2,109 পয়েন্টে। আমরা যদি দেখি এখন পর্যন্ত আজকে সকালে 120টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, অপরিবর্তিত রয়েছে 65টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, এবং আমরা দেখছি যে দর পতন হয়েছে 167টি প্রতিষ্ঠানের। আমরা যদি তালিকার শীর্ষ 20টি প্রতিষ্ঠানের বাজারের খবর দেখতে চাই, তাহলে আমরা দেখব তালিকার শুরুতে অবস্থান করছে বেক্সিমকো। এই প্রতিষ্ঠানটি কিন্তু গত 2-3 সপ্তাহ যাবতই তালিকার শীর্ষ 10-এর মধ্যে অবস্থান করছে, এবং একই কোম্পানির আরও একটি প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা, সেটি রয়েছে তালিকার 2-এ। বেক্সিমকো সর্বশেষ বিনিময়কৃত শেয়ারের যে দাম, সেটি আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট অনুযায়ী 72 টাকা 50 পয়সা। এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ শেয়ারের দরও ছিল এটি 72 টাকা 50 পয়সা। এরপরে আমরা যদি বেক্সিমকো ফার্মার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো 199 টাকা সবশেষ দর নিয়ে এই প্রতিষ্ঠানটি রয়েছে তালিকার 2-এ। এই প্রতিষ্ঠানটিরও একই অবস্থা আমরা দেখছি যে সর্বোচ্চ দরও ছিল 199 টাকা। তালিকার 3 নম্বরের দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 64 টাকা সবশেষ বিনিময়কৃত শেয়ারের দাম নিয়ে তালিকার 3য় অবস্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানটির কিন্তু শেয়ারের দর কিছুটা কমেছে। এটির সবশেষ বা সর্বোচ্চ বিনিময়কৃত শেয়ারের দাম ছিল 64 টাকা 50 পয়সা। তালিকার 4র্থ স্থানে আমরা দেখছি লঙ্কা বাংলা ফাইন্যান্স, 39 টাকা 50 পয়সা দর নিয়ে রয়েছে। এই প্রতিষ্ঠানটিরও কিন্তু অপরিবর্তিত, সর্বোচ্চ দরও ছিল 39 টাকা 50 পয়সা। তারপরে আমরা দেখছি পাওয়ার গ্রিড কোম্পানি। হঠাৎ করে এই প্রতিষ্ঠানটি কিন্তু কিছুক্ষণ আগেও তালিকার শীর্ষ 10-এর বাইরে ছিল, হঠাৎ করে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটিও তালিকার শীর্ষ 10-এর মধ্যে ঢুকে গিয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি, এই প্রতিষ্ঠানটি কিন্তু 55 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে তালিকার 5-এ। এই প্রতিষ্ঠানটির শেয়ারের দরও ছিল 55 টাকা 50 পয়সা। তালিকার 6 নম্বরে আমরা দেখছি আইএফআইসি, এরপরে রবি আজিয়াটা, কনফিডেন্স সিমেন্ট। অনেক দিন পরে আমরা এই প্রতিষ্ঠানটিকে তালিকার শীর্ষ 10-এ আসতে দেখলাম। এরপরে আমরা দেখছি সাইফ পাওয়ারটেক, এবং তালিকার 10 নম্বরে রয়েছে স্পেস রেমিক্স সেন্টার। তো এইগুলো আসলে বিষয়গুলো হলো যে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কিন্তু সকালের পূর্বাভাসটা দেখেই বুঝতে পারেন যে আসলে দিনটা কেমন যাবে, কিন্তু গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সকালের উল্লম্ফনের পরেই কিন্তু পুঁজিবাজারে দুপুরের পর থেকে আবারও পতন শুরু হয়। তো নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তীতে এই সম্পর্কিত সবশেষ তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। এবার জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। চাল আমদানির প্রভাব পড়েনি খুচরা বাজারে, বিক্রি হচ্ছে আগের দামে। আড়তে প্রতি বস্তায় দাম কমেছে 100 থেকে 150 টাকা। উত্তরের চরাঞ্চলেও পৌঁছে যাচ্ছে বিদ্যুতের আলো। নদীর তলদেশ দিয়ে টানা হয়েছে সাবমেরিন কেবল, স্বপ্ন বুনছেন স্থানীয়রা। এবং দেশের পুঁজিবাজারে অলস পড়ে প্রায় 21,000 কোটি টাকা। কাজে লাগাতে বিনিয়োগকারীদের সুরক্ষায় তহবিল গঠনের উদ্যোগ, সতর্ক থাকার পরামর্শ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।